বছরখানেক হলো নীলুর বাবা জাহিদ সাহেবের স্বাস্থ্য দ্রুত ভাঙতে শুরু করেছে। এমন কিছু অসুখ তাকে ধরেছে যা শুধু কষ্টকর নয়, অত্যন্ত বিরক্তিকর। কিছুই হজম হয় না। পানি মেশানো দুধ, লেবুর রস দিয়ে বার্লি, এক স্লাইস রুটি বা শিং মাছের মশলাবিহীন ঝোল, কিছুই না। ডাক্তার প্রায় সবই দেখানো হয়েছে। ডাক্তাররা বলেছেন লিভার কাজ করছে না। ডাক্তারদের শুকনো ধরনের কথাবার্তা, ইতস্তত ভাবভঙ্গি থেকে তার ধারণা হয়েছে অসুখটা জটিল। হয়তোবা লিভার ক্যান্সার বাঁধিয়ে বসেছেন। ডাক্তাররা সরাসরি তাকে কিছু বলেন না, তিনিও জিজ্ঞাসা করতে ঠিক সাহস পান না। নীলুদের সঙ্গে এই নিয়ে আলাপ করতে ইচ্ছে করে, কিন্তু তার সঙ্গে তেমন কোনো কথাবার্তা বলে না। তিনি কিছু একটা বলতে শুরু করলে মন দিয়ে শোনে, কিন্তু কথার মাঝখানে এমন একটা অপ্রাসঙ্গিক কথা বলে বসে যে তার ধারণা হয় নীলু আসলে কিছু শুনছে না, শুধু তাকিয়েই আছে। নীলুকে ইদানিং তিনি ভয় করেন। যে নীলু তার সঙ্গে থাকে তাকে তার নিজের মেয়ে বলে কখনো মনে হয় না। এ যেন একটি অচেনা মেয়ে, যাকে কোনোদিনই ঠিক চেনা যাবে না। অবশ্য তার সঙ্গে একেবারেই যে কথাবার্তা বলে না তা নয়, কথাবার্তা বলে নীলু। এসে জিজ্ঞেস করে, চা লাগবে বাবা, এই পর্যন্তই। তিনি যদি বলেন লাগবে, তাহলে সে উঠে গিয়ে চা বানিয়ে কাজের ছেলেটির হাতে পাঠিয়ে দেবে। যদি বলেন লাগবে না, তাহলে চুপ করে যাবে, দ্বিতীয় কোনো কথা বলবে না। জাহিদ সাহেব আজকাল তার দ্বিতীয় মেয়েটির অভাব খুব অনুভব করেন। সে পাশে থাকলে বাসার অবস্থা হয়তো আর একটু স্বাভাবিক হতো। বিলুর বিয়েটা তিনি ভালো দিতে পারেননি, অথচ তখন মনে হয়েছিল কি চমৎকার একটা ছেলে। তিনি বারবার জিজ্ঞেস করেছেন, তুমি দেশে চলে আসবে তো বাবা? বিদেশে সেটেল করবে না তো? আমি আমার মেয়েকে দেশান্তরী করতে চাই না। আমি একা মানুষ, আমি চাই আমার দুটি মেয়ে আমার আশেপাশেই থাকবে। বিলুর বর হাসি মুখে বলেছে, বিদেশে সেটেল করব কেন? কি আছে ওখানে? মানুষ হিসেবে কোনো দাম আছে আমাদের? আমি বছরখানেক থাকবো, কিছু টাকা পয়সা জমিয়ে দেশে ফিরবো, মাথা গুজবার মতো একটা বাড়ি তো কিনতে হবে। জাহিদ সাহেব ছেলের কথা বিশ্বাস করেছিলেন, কিন্তু এখন জানতে পেরেছেন সে মন্টানাতে একটা বাড়ি কিনেছে। যে ছেলে দেশে চলে আসবে সে নিশ্চয়ই বিদেশে বাড়ি কেনে না। তাছাড়া বিলু সুখী হয়নি বলে তার ধারণা। বিলুর চিঠিপত্রে অবশ্য কিছু লেখা থাকে না, কিন্তু চিঠিগুলো প্রাণহীন, যেন লেখার জন্যই লেখা, দায়িত্ব পালনের চিঠি। একজন সুখী মেয়ের চিঠিতে থাকবে আনন্দের ছবি। সে তার বরের কথা নিয়ে ইনিয়ে বিনিয়ে লিখবে, খুঁটিনাটি বিষয় নিয়ে উদ্দৃষ্টি থাকবে। সেসব কিছু থাকে না। বাবা হিসেবে তিনি তার দায়িত্ব পালন করতে পারেননি, সৎ পাত্রে মেয়েকে বিয়ে দিতে পারেননি। অথচ ছেলেটিকে সত্যি সত্যি তার পছন্দ হয়েছিল। ভদ্র ছেলে, চমৎকার কথাবার্তা, দারুণ সাপ, সেই সঙ্গে রসিক। খাওয়ার টেবিলে একবার সে এক গল্প শুরু করলো। এক দিগ্বিজয়ী পণ্ডিতকে এক ভণ্ড তর্কযুদ্ধে আহ্বান করেছে। হাজার হাজার মানুষ জড় হয়েছে তর্কযুদ্ধ দেখতে। দিগ্বিজয়ী পণ্ডিত মঞ্চে বসে আছেন। ভৌ পণ্ডিত ঢুকলো এবং গভীর হয়ে বলল, ফুন ফুন ফুনানি। দিগ্বিজয়ী পণ্ডিত মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তিনি তার সারা জীবনে ফুন ফুন ফুনানি বলে কিছুই শোনেননি। এর মানে কি তা তার জানা নেই। ভারী মজার গল্প। জাহেদ সাহেব গল্প শুনে হাসতে হাসতে বিষম খেলেন। নীলুর মতো গম্ভীর মেয়েও হেসে ফেলল। এই কি সেই ছেলে? জাহিদ সাহেব আজকাল বেশিরভাগ সময়ই বারান্দায় বসে সব কথা ভেবে ভেবে কাটান। 2-3টে পত্রিকা তার হাতের কাছে থাকে, সেসব পড়া হয় না। 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিল কিনেছেন। শখ ছিল গোড়া থেকে পড়বেন, তা পড়তে পারছেন না, ইচ্ছা করে না। মাঝে মাঝে শুধু
অষ্টম খণ্ডে চোখ বুলিয়ে চান। অষ্টম খণ্ড হচ্ছে অত্যাচার ও নির্যাতনের কাহিনী। পড়তে পড়তে তার বুক হু হু করে। আজও তাই করছিলেন। হঠাৎ লক্ষ্য করলেন নীলু তার পাশে দাঁড়িয়ে আছে। নীলু নিঃশব্দে চলাফেরা করে। হঠাৎ উপস্থিত হয়ে চমকে দেয়। জাহিদ সাহেব বললেন, কি খবর মা? কোনো খবর নেই বাবা। কোথাও বেরোচ্ছিস? না। নীলু বসলো তার পাশের চেয়ারে। তিনি লক্ষ্য করলেন নীলু বেশ সাজগোজ করেছে, কপালে টিপ, সুন্দর একটা শাড়ি, খোপায় ফুল পর্যন্ত দিয়েছে। জাহিদ সাহেব বললেন, তোর স্যার তো আর এলেন না? উনি এসেছিলেন, বাড়ি চিনতে পারেননি, রিক্সা করে আমাদের বাড়ির সামনে দিয়ে 2 বার গেলেন, তুই দেখছিস? নীলু কিছু বলল না, সে দেখেনি, না দেখেই বলেছে। খুবই অস্বাভাবিক ব্যাপার, কিন্তু জাহিদ সাহেব জানেন অস্বাভাবিক হলেও এটা সত্যি। নীলু না দেখে অনেক কিছু বলতে পারে। কেমন করে পারে তা তিনি জানেন না, জানতে চানও না। নীলুর এই অস্বাভাবিক ক্ষমতাকেই তিনি ভয় করেন। কোনোদিন ভোরবেলায় নীলু এসে যদি বলে, বাবা আজ তোমার দিনটি ভালো যাবে, আজ বিলুর চিঠি পাবে, তিনি হাসতে চেষ্টা করেন, কিন্তু হাসি ঠিক আসে না। চিঠির সঙ্গে ছবিও পাবে, সুন্দর সুন্দর ছবি পাঠিয়েছে বিলু। তাই নাকি? হ্যাঁ। নীলু হাসে। এই নীলু আগের নীলু নয়। এই নীলুকে তিনি চেনেন না। জাহিদ সাহেব বললেন, তোর স্যার এসেছিলেন, তাকে ডেকে ঘরে আনলি না কেন? উনি নিজেই খুঁজে বের করবেন। আমাদের এই স্যার কোনো জিনিসই মাঝ পথে ছেড়ে দেন না। তাই নাকি? হ্যাঁ, খুব মেথডিক্যাল মানুষ। তোমার সঙ্গে তো বাবা ওর সাথে একবার দেখা হয়েছিল, আমার মনে নেই। নীলু হাসতে হাসতে বলল, স্যারটা খুবই আনইমপ্রেসিভ, তার কথা মনে না থাকারই কথা। জাহিদ সাহেব নীলুর গলায় এক ধরনের আবেগ অনুভব করলেন। এই আবেগের কারণ কি? তিনি প্রসঙ্গ পাল্টাবের জন্য বললেন, খুব গরম পড়েছে এবছর। নীলু বলল, প্রতি বছর গরমের সময় তুমি এই কথাটাই বলো, আবার শীতের সময় বলো এবছর মারাত্মক শীত পড়েছে, বলো না বাবা? বলি বোধ হয়। আমরা বেঁচে থাকি বর্তমানকে নিয়ে, অতীতের কথা আমাদের কিছু মনে থাকে না। কথাটা কি ঠিক? না, ঠিক নয়। কিছু কিছু অতীত তার কালো সিল শক্ত করে বসিয়ে দেয়, কিছুতেই তা তুলে ফেলা যায় না। নীলুর বিয়ের চেষ্টা করতে গিয়ে তিনি প্রথম তা লক্ষ্য করলেন। যে কোনো আলাপ অল্প কিছু দূর এগোনোর পরই বরপক্ষের লোকজন জানতে পেরে যায় তার এই মেয়েকে ধরে নিয়ে গিয়েছিল একটি বাড়িতে। যে ধরে নিয়ে গিয়েছিল সে একজন ভয়াবহ খুনি, কিন্তু কাউকেই তিনি বিশ্বাস করতে পারেননি যে সেই খুনি নীলুকে স্পর্শ করতে পারেনি। কোনো এক রহস্যময় কারণে তার মৃত্যু হয়েছিল। পোস্টমর্টেম রিপোর্টে ডাক্তার অবশ্য লিখেছিল মস্তিষ্কের রক্তক্ষরণ, কিন্তু জাহিদ সাহেব তা বিশ্বাস করেন না। তিনি জানেন মৃত্যুর কারণ অমীমাংসিত এবং রহস্যময়। সেই রহস্য তার মেয়েকে এখনও ঘিরে আছে। তিনি তা চান না। তিনি তার মেয়ের জন্য একটা সহজ স্বাভাবিক জীবন চান, একটা ছোট্ট সুখী সংসার, 2টি শিশু তিনি যাদের হাত ধরে পার্কে বেড়াতে যাবেন, বাদাম কিনে দেবেন। একজন হঠাৎ পড়ে গিয়ে ব্যথা পাবে, তিনি কোলে নিয়ে শান্ত করতে চেষ্টা করবেন। তাই দেখে অন্যজনরা হিংসা হবে, তাকেও কোলে নিতে হবে। কেউ তখন আর কোল থেকে নামতে চাইবে না, বড় ঝামেলায় পড়ে যাবেন তিনি। তার চিন্তায় বাধা পড়ল। নীলু হেসে উঠল খিলখিল করে, পুরনো দিনের নীলুর মতো। জাহিদ সাহেব অবাক হয়ে বললেন, হাসছিস কেন? তুমি কি অদ্ভুত সব কল্পনা করো বাবা? নীলু হাসতে হাসতে উঠে চলে গেল। জাহিদ সাহেব স্তব্ধ হয়ে বসে রইলেন। এ কোন নীলু? এই ভয়ঙ্কর ক্ষমতার উৎস কি?